নমস্কার, স্বাগতম। আপনারা শুনছেন করকাকুচ্চি ইন্ডিয়া। বার্লিনের এক দূর শহরে জন্ম নেওয়া এক কন্যা, যার প্রথম উচ্চারিত শব্দ ছিল জার্মান ভাষায়, অথচ সময়ের প্রবাহে সেই কণ্ঠই একদিন বয়ে আনল বাংলার মাটির গন্ধ, রবীন্দ্রনাথের সুরের অমৃত। তিনি এক বিস্ময়, এক অনুভব, এক নীরব জাদু। শুধু গান নয়, তার কণ্ঠে ছিল এক গভীর আত্মা, যেখানে সুর মানে শুধু সঙ্গীত নয়, এক অন্তর্লীন সাধনা। এর সঙ্গে তার যুগলবন্দি যেন সেই সাধনারই এক অপার্থিব রূপ, যেখানে শব্দ হার মানে অনুভূতির কাছে। শান্তিনিকেতনের মাটিতে গুরুজনের আশীর্বাদে জীবনের নানা টানাপোড়েন পেরিয়ে গড়ে ওঠা এই শিল্পী কখনো প্রচারের আলো চাননি। তিনি চেয়েছিলেন শুধু একটাই জিনিস, শ্রোতাদের হৃদয়ে পৌঁছতে। আজকের এই গল্প সেই শিল্পীর, যার গান শোনা মানে নিজের অজান্তেই হারিয়ে যাওয়া এক অন্য জগতে। রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত শিল্পী গীতা ঘটককে চাইলেও আপনি ভুলতে পারবেন না, যার জন্ম হয়েছিল বার্লিন শহরে, যার মুখের প্রথম বোল ফুটেছিল জার্মান ভাষায়। সেই বাঙালি কন্যা দেবব্রত বিশ্বাসের সঙ্গে ডুয়েট গেয়েছেন যে রাতে মোর দুয়ার গুলি। অপূর্ব, অসাধারণ। এসব লিখে আসলে কিছুই বোঝানো যাবে না। গীতা ঘটকের খুড় শ্বশুর প্রখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, বিদগ্ধ সঙ্গীত রসিক ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় প্রতিদিন গীতাদের লখনৌয়ের বাড়িতে আসতেন। তার সবচেয়ে ভয় ছিল, যদি গীতা খাঁটি বাঙালি না থাকে। কানাইলালকে বললেন মেয়েকে শান্তিনিকেতনে পাঠাতে, তাহলে যেমন ভালো বাংলাটা শিখবে, তেমন ভারতীয় সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে। ছোটবেলায় নিয়মিত মায়ের কাছে রবীন্দ্রসঙ্গীত শুনতেন, গাইতেন। দেশে ফিরে দীর্ঘদিন সাউথ পয়েন্ট স্কুলে শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন, যদিও সব কিছু বোধহয় ছাপিয়ে গিয়েছে তাঁর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। মেঘে ঢাকা তারা ছবিতে সুপ্রিয়া চৌধুরীর ছোট বোনের ভূমিকায় গীতা অভিনয় করেছেন। শুধু নয়, ছবির সব কটি ফিমেল ভয়েসের গান গীতার কণ্ঠে। পাহাড়ি স্যান্নাল গীতাকে স্টুডিওতে দেখলে বলতেন, হংস মধ্যে বক যথা। গীতার মা ছিলেন ব্রাহ্ম স্কুলের ছাত্রী, চমৎকার ব্রহ্মসঙ্গীত গাইতেন। তাঁর পিতা ছিলেন মানে গীতার দাদু, নামকরা পাখোয়াজ বাজিয়ে, কবি রজনীকান্ত সেনের অন্তরঙ্গ বন্ধু। সঙ্গীত, সাহিত্য ও বিজ্ঞানের মিলনস্থল যেন পূর্ণ মাত্রায় গীতাকে বিকশিত হতে সাহায্য করে। বড় হতে লাগলেন মায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। এর মাঝে পিতৃদেব গ্যাটের ফাউস্ট বাংলায় অনুবাদ করে নামকরা সাহিত্য পুরস্কারের সঙ্গে জার্মানিতে সম্বর্ধনাও পেলেন। জওহরলাল নেহেরুর সঙ্গে কানাইলাল গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি বললেন, দেশে ফিরে আসুন। ন্যাশনাল হেরাল্ড পত্রিকার জেনারেল ম্যানেজার হয়ে স্বদেশে ফিরে আসা। শান্তিনিকেতনে 2 বছর কাটিয়েছেন। গুরু হিসেবে পেয়েছেন শৈলজা রঞ্জন মজুমদারকে।
কিছুদিন শিখতে না শিখতে তিনি গীতাকে শান্তিনিকেতনের অনুষ্ঠানে গাওয়ালেন। সবাই প্রশংসা করলেন, কিন্তু ওদিকে পিতৃদেব মেয়েকে ছেড়ে থাকতে পারছেন না। অগত্যা আবার লখনৌ। প্রসঙ্গত উল্লেখ্য, গীতা কিন্তু চেয়েছিলেন নৃত্যশিল্পী হবেন। মরিস কলেজে ভর্তি হলেন নাচ শিখবেন বলে। আশা ওঝার কাছে কত্থকের পাঠ নেওয়া শুরু হলো। একই সঙ্গে শিখছিলেন ক্লাসিক্যাল মিউজিক। এরপর অল ইন্ডিয়া রেডিওতে অনুষ্ঠান করা শুরু করলেন। কিছুদিন পরে রেডিও কর্তৃপক্ষের মনে হলো এই কন্যার গলা যথেষ্ট ম্যাচিওর্ড। বড়দের বিভাগে গানের অনুমতি পেয়ে গেলেন অনায়াসে। নাচ গান করলেও গীতা পড়ালেখায় কখনো অমনোযোগী হননি। ক্লাসের পরীক্ষায় কখনো প্রথম ছাড়া দ্বিতীয় হতেন না। সেই সময়ে প্রিয় শৈলজাদা ছুটিতে লখনৌয়ে এসে বলতেন, হিন্দি গান শিখছিস ঠিক আছে, সঙ্গে গুরুদেবের কিছু গান শেখো। যে কদিন তিনি থাকতেন ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত শেখাতেন গীতাকে। ততদিনে গীতা ইসাবোলা বোয়ান কলেজ থেকে ইংরেজি অনার্স নিয়ে স্নাতক হয়েছেন। শান্তিনিকেতনে আবার ফিরলেন কথাকলি নাচ শেখার লোভে। অদ্ভুত বিষয় হলো, নাচের শিক্ষক গীতাকে বলতেন, তুমি অত গান গান করে পাগল হও কেন? তুমি মন প্রাণ দিয়ে নাচ শেখো, তোমার জগৎ জোড়া নাম হবে। তুমি নাচলে জগৎ মুগ্ধ হবে। কিন্তু এ কথায় শৈলজাদার ঘোর আপত্তি। বলতেন, অত বেশি নাচের দিকে যেও না। বেশি নাচলে গলার সূক্ষ্মতা নষ্ট হয়ে যায়। গীতা শেষ পর্যন্ত গানের দিকে ঝুঁকলেন। হিন্দুস্তানি ক্লাসিক্যাল গেয়ে এমনি তৈরি গলা। সেকেন্ড ইয়ারে শিখলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। থার্ড ইয়ারে আবার শৈলজাদা। শান্তিনিকেতনে এসে গান শেখার সাথে চলল ইতিহাসে এমএ পড়া। ইন্দিরা দেবী চৌধুরানীর কাছে শিখেছেন চির সখা হে, ও আজি এ রজনী যায় গানগুলো। কেউ একজন বলেছিলেন, আরে তুমি তো রেডিও আর্টিস্ট। শৈলজাদা শুনে বললেন, গীতা তুমি আবার রেডিওতে গাও। 1952-53 সালে রেডিওতে যোগ দিলেন। তার গান শুনে সবাই প্রশংসা করলেন। গান শেখার ইচ্ছা চতুর্গুণ বেড়ে গেল। দক্ষিণীর রবীন্দ্রসঙ্গীতের কনফারেন্সে গাওয়ার আমন্ত্রণ পেয়েছেন তিনি। গান গাইলেন তিনি। সেখানে গান গাইবার পর একজন অমায়িক দর্শন ভদ্রলোক আশীর্বাদ করে বললেন তাকে, গড ব্লেস ইউ। পরে জানা গেল রবীন্দ্রসঙ্গীতের অনুরাগী মানুষটি সেই সময়ের বিখ্যাত খবরের কাগজ যুগান্তরের সম্পাদক সুকমল কান্তি ঘোষ। তিনি পত্রিকায় বিরাট কলাম লিখেছেন গীতাকে নিয়ে। অনেক হলো রেডিও, এবার রেকর্ড করার পালা। কণিকা বন্দ্যোপাধ্যায়ের সুপারিশে গ্রামোফোন গীতার দুটো গান রেকর্ড করল। যথাক্রমে দুজনে দেখা হলো ও সখী বয়ে গেল বেলা। প্রচুর বিক্রি হয় সেই রেকর্ড। ওদিকে পড়তে পড়তে বিয়ে, মুম্বাই চলে আসতে হয়। মুম্বাইয়ে আকণ্ঠ গানের তৃষ্ণা এক বিন্দু জলে মিটছিল না। হঠাৎ একদিন নতুন উপলব্ধি হলো। 1961-তে শিশুকন্যা পরমাকে নিয়ে কলকাতায় চলে এলেন। শৈলজাদা আবার সহায় হলেন। যখন তিনি বসন্ত বর্ষা মঙ্গল করতেন, গীতাকে ডাকতেন। সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেনদের সঙ্গে গাইতেন কখনো একক গান। মনে হলো গীতার গলার গান মরে যায়নি। রেডিওর অনুষ্ঠান করছেন। 1972 সালে গীতার রেকর্ড করলেন। কি ধ্বনি বাজে!
ও গেল গো ফিরিল না। এরপর আবার তুমি যেও না এখনি, ও যা হবার তাই হবে। বিশ্বভারতীর দলের সঙ্গে গীতা রাশিয়া, চীন ও ও আরও অনেক জায়গায় গিয়েছেন। গীতা কোনো দিন নিজের প্রচার করতে পছন্দ করতেন না। তিনি বিশ্বাস করতেন শিল্পী যতক্ষণ গানের রসে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যেতে পারেন, ততক্ষণ গায়কী, রাবীন্দ্রিক আঙ্গিক, টেকনিক এসবের কথা বোধহয় কারও মনে থাকে না। বিপদ হয় তখন যখন শিল্পীর কণ্ঠে গান রসহীন হয়ে যায়। কখনো চটকে বিশ্বাস করতেন না গীতা, তবে সরল মনে ঋজু মতামত দিতে কুণ্ঠা বোধ করেননি। তার গান শ্রোতাদের হৃদয় আবেগকে ছুঁয়ে যেত। কিছু কণ্ঠ থাকে যেগুলো সময়ের সঙ্গে মুছে যায় না, বরং আরো গভীর হয়ে হৃদয়ের ভেতর গেঁথে যায়। ঠিক তেমনই এক নাম, গীতা ঘটক। তিনি হয়তো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন না, কিন্তু তার গান নিঃশব্দে ছুঁয়ে গেছে অসংখ্য হৃদয়। নির্ভেজাল, নির্মল, অকৃত্রিম ও অনুভূতি হয়ে শেষ পর্যন্ত গীতা ঘটক আমাদের শিখিয়ে যান শিল্প মানে শুধু প্রকাশ নয়, শিল্প মানে আত্মার স্পর্শ। তাই তার গান যখন বেজে ওঠে, মনে হয় কোথাও যেন নীরবে বয়ে চলেছে এক অনন্ত সুর, যা থামে না, থামবেও না কখনো। আজকের এই গল্প সেই শিল্পীর, যার গান শোনা মানে নিজের অজান্তেই হারিয়ে যাওয়া এক অন্য জগতে।